ঢাকা ইউনিভার্সিটির ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন আইবিএর সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আমাদের এই বিশেষ আয়োজন এই সন্ধ্যায় আমি মেহনাজ কবির আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে স্টুডিওতে আমার সাথে উপস্থিত আছেন আবরার এ আনোয়ার, চিফ এক্সিকিউটিভ অফিসার, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশ, এবং নাজমুল হাসান পাপন এমপি, প্রেসিডেন্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এবং তার আরেকটি পরিচয় ম্যানেজিং ডিরেক্টর বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। পাপন ভাই, আবরার ভাই, থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর জয়নিং আস। সত্যি আজকে আমাদের জন্য অনেক গর্বের ব্যাপার, সব আইবিএসরা সত্যি তাকিয়ে আছে অনুষ্ঠানে কী হবে। শুরু করছি লিডারশিপ দিয়ে, কারণ আইবিএ হচ্ছে গিয়ে বিজনেস লিডার গড়ার কারিগর হিসেবে একটি নিজস্ব একটা জায়গা তৈরি করেছে। সো স্পিকিং অফ বিজনেস লিডার্স, স্পিকিং অফ লিডারশিপ, সেটা আপনার কাছে কি, আপনার জার্নিটা কেমন ছিল আইবিএ থেকে পাশ করে বেরিয়ে আজ অবধি? থ্যাংক ইউ। আসলে আজকে এমন একটা দিনে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত, এবং আজকে আছি পাপন ভাইয়ের সাথে, এটাও আমার একটা গর্বের বিষয়। উনি আমাদের বড় ভাই এবং আমাদের আইবিএ অ্যালুমনাইদের একটা লিডার। তো এই যে 50 বছর আমরা পূরণ করেছি, আইবিএ পূরণ করেছে, আমার কাছে এটা একটা মেয়ার নাম্বার নয়। সেটাই, ইট ইজ আ জার্নি অফ ম্যানেজমেন্ট এক্সেলেন্স, ইট ইজ জার্নি of creating top-class entrepreneurs, academicians, and also leaders, business leaders, and entrepreneurs in the market. এবং 50 বছরের এই পথ চলায় the commitment and contribution to the economy. আমি জয়েন করেছিলাম 1987-এ 21st ব্যাচ MBA হিসেবে, এবং আমার মনে হয় আমার বেস্ট একাডেমিক টাইম কেটেছে আইবিএতে। ওখানে যে ডিসিপ্লিন এবং একাডেমিক রিগার অ্যান্ড চ্যালেঞ্জ, এবং আরেকটি ইন্টারেস্টিং দিক ছিল দ্য ডাইভার্সিটি অফ দ্য স্টুডেন্টস। টিচারদের থেকে আমরা শিখেছি, অন্যান্য স্টুডেন্টদের থেকেও শিখেছি। তো ওখানে যে আমাদের যে একটা গ্রুমিং হলো, সেটা উই ক্যারিড ফরওয়ার্ড ইন মাই ক্যারিয়ার ফ্রম 1991। 26 ইয়ার্স ধরে আমি একজন ব্যাংকার, এবং আমি মনে করি আমার একটা ফাউন্ডেশনের একটা মেজর অংশ আইবিএর ওই সময়টাতে আমার ডেভেলপ হয়েছে। তো এই জন্য আই এম গ্রেটফুল মাই টিচার্স, মাই ফেলো ক্লাসমেটস অ্যান্ড এভরিওয়ান দ্যাট হ্যাজ হেল্প মি ডুইং দ্যাট। যদি অ্যাড করি লিডারশিপ, বিজনেস মানেই আপনাকে লিডার হতে হবে, সেটাই কিন্তু আমাদেরকে শেখানো হয়েছিল আইবিএতে, তাই না? তো পাপন ভাই, আপনি আপনার দিক থেকে কিভাবে দেখছেন এটাকে? এই দীর্ঘ 50 বছর পার করে ফেলেছে আইবিএ, আসলে মনেই হয় না, মনে হয় সেদিনকার। আমি জয়েন করেছিলাম 1982, 83 ব্যাচে, 17th ব্যাচ অফ MBA। সো ওই সময়টায় আমার এক্সপিরিয়েন্সটাই ওয়াজ ডিফারেন্ট। অ্যাকচুয়ালি আমি ইন্টারমিডিয়েট পাশ করার পরে আই জয়েন্ট পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ঢাকা ইউনিভার্সিটিতে। সো ওখানে অনার্স করার পরে আই জাস্ট পরীক্ষা দিলাম একটা আইবিএতে, কারণ আইবিএ এত তখন একটা মনে হচ্ছিল ইউনিভার্সিটির ভিতরে একটা আলাদা জায়গা, ডিফারেন্ট এনভায়রনমেন্ট। সো ওদের দেখতেও স্টুডেন্ট, টিচার সবগুলোই যেন একটু আলাদা মনে হতো। তো থট আছে একটা পরীক্ষা দিই। পরীক্ষা দেওয়ার পরে যখন হলো, কি মনে করে জানি জয়েন করলাম। আচ্ছা, ওখানে করে বুঝলাম যে ইটস নট, মানে আসলে ইটস সামথিং ডিফারেন্ট, সহজ না। কারণ আমি ছোটবেলা থেকে একটু ইজি গোয়িং, খেলাধুলা, পড়াশোনা করতাম, খেলাধুলা বেশি করতাম। বাট আইবি অ্যাকচুয়ালি চেঞ্জ মাই এন্টায়ার লাইফ। মানে ওখানে গিয়ে দেখলাম ইটস pretty tough. It's not like what I did in, say, আমাদের ঢাকা কলেজে ইন্টারমিডিয়েটে অথবা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে যখন অনার্স করেছি, এর সাথে কোনো মিল নেই। ওখানে ইউ হ্যাভ টু ওয়ার্ক রিয়েলি হার্ড, অ্যান্ড দ্য এনভায়রনমেন্টও ওরকম, সবাই তাই করতে হচ্ছে, কারণ উপায় নেই। আমরা 170-200 জন ভর্তি হতাম, 30 জন পাশ করে। সো এটা কি হবে, এরকম তো কখনো অবস্থায় পড়িনি যে পাশ না করলে বের হয়ে দিবে, মানে এরকম কোনো অবস্থাই ছিল না। সো আই ওয়াজ রিয়েলি স্কেয়ার্ড ইনিশিয়ালি, বাট আই এম গ্ল্যাড যে ওখানে যে ট্রেনিংটা পেয়েছি, সেটার জন্য আমি মনে করি আজকে আমি যা কিছু এর জন্য সবচেয়ে বেশি প্রাপ্য যদি কাউকে দিতে হয়, ইটস গোয়িং টু বি আইবিএ। অ্যান্ড ওই সময় জয়েন করার পিছনে আরেকটা কারণ ছিল, আইবিএ থেকে যারা পাশ করতে সাথে সাথে চাকরি পেয়ে যেত। সো তখন তো ইয়াং বয়স, কখন চাকরি, পড়াশোনা শেষ করে চাকরিতে ঢুকবো, সো দ্যাট ওয়াজ ইজি। অ্যান্ড ওই সময় আমাদের মেজর টার্গেটটা ছিল কিন্তু মাল্টিন্যাশনালস চাকরির ক্ষেত্রে, লাইক বিএটি, লিভার ব্রাদার্স, সিঙ্গার, সব ওইসব জায়গায় তাকিয়ে থাকতো, অথবা মাল্টিন্যাশনাল ব্যাংকসগুলো লাইক স্ট্যান্ডার্ড চার্টার্স, তো সবাই তাকায় থাকতো। তো ওখানে আইবিএর এমবিএ হলে চলে যেত, এটুকু আমরা জানি। সো, অন্য জায়গায় কোনো সিওরিটি নেই। সো দ্যাট ওয়াজ দ্য রিজন আই জয়েন।
অ্যান্ড ন্যাচারালি ওখান থেকে বের হয়ে আমরা সবাই চাকরিতে ঢুকেছি, বাট দ্য বেস্ট পার্ট এখন যে জিনিসটা লাগে আমার কাছে, যেটা আমার বলতেই হবে, আমরা যখন ঢুকেছি তখন দেওয়ার বিজনেস হাউসেসগুলো, বিশেষ করে প্রাইভেট সেক্টর অ্যান্ড ইভেন দ্য মাল্টি ন্যাশনালস, ওইগুলোতে IBA MBA ভর্তিই ছিল, বেশিরভাগই প্রেফারেন্স ছিল। বাট ওরা এত ভালো করেছে যে প্রাইভেট সেক্টর তো বটেই, প্রাইভেট সেক্টর ইজ নাও ডোমিনেটেড বাই দি IBA MBAs। আপনি যদি কি পজিশনসগুলোতে দেখেন, দে আর হেডিং দোজ পজিশনস। ইভেন কিন্তু মাল্টি ন্যাশনালস লাইক BAT, লিভার ব্রাদার্স, স্ট্যান্ডার্ড চার্টার সবসময় বিদেশি ছিল। অল MDs বা CEOs, টপ বসেস ওয়ার অলওয়েজ, ওরা কখনোই এটা কাউকে ছাড়েনি। এখন দেখেন আপনি সব জায়গাতে IBA MBA, এইটা একটা মিরাকল। ইভেন দি 3 ফার্মাসিউটিক্যাল কোম্পানিজ, আমি যেহেতু বেক্সিমকো ফার্মায় আছি, দেখেন 3টা লার্জেস্ট ফার্মাসিউটিক্যাল কোম্পানি, GSK, নোভার্টিস, অ্যাভেন্টিস, তিনটার MD কিছুদিন আগে পর্যন্ত ছিল IBA MBA। সো দিস ইজ আনবিলিভেবল। সো সেদিক দিয়ে আমি বলবো IBA এই 50 বছরে এ দেশের জন্য অনেক কিছু করে গেছে, and they have been able to keep that up, কারণ এখনো তো they are getting jobs easily। সেটা তো একটা ক্যারিয়ার অপরচুনিটি বা একটা স্টেবিলিটির কথা আমরা বলছি। আবরার ভাই, আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই যে আমরা যখন বলছি যে সোশিও ইকোনমিক যে একটা প্ল্যাটফর্ম, সেখানে যে কন্ট্রিবিউশনটা, সেটা কি আপনি মনে করেন IBA অ্যাজ অ্যান ইনস্টিটিউট সেই কারিগরিটা তৈরি করে দেয়? সেখানে কি আমরা এনাফ কন্ট্রিবিউশন করেছি? আপনার কি মনে হয়? অ্যাকচুয়ালি লিডার্স দে ক্যান চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। জি। তো IBA-তে আমরা যেটা দেখেছি এবং এখনও যেটা হচ্ছে, টপ ট্যালেন্ট কিন্তু ঢুকে এবং ওখানে ওরা যে ট্রেনিংটা পায় একাডেমিক এক্সেলেন্সের মধ্যে দিয়ে যায়, তারপরে দে কাম আউট অ্যাজ এ প্রোডাক্ট। রাইট। তারপরে কিন্তু বিভিন্ন পাবলিক সেক্টর, প্রাইভেট সেক্টরে কিন্তু ছড়িয়ে গেছে MBAs and BBAs ফ্রম IBA। এবং আমি দেখেছি অর্গানাইজেশনে আর এন্টারপ্রেনিউরশিপ স্কিল ডেভেলপমেন্ট সব এলাকায় কিন্তু লিডাররাই চেঞ্জটা করতে পারে। এক্স্যাক্টলি। সো এখানে আমরা দেখেছি যে IBA গ্র্যাজুয়েটরা এখনও টাচউড আর বেস্ট ইন দ্য মার্কেট, এবং তারা যে রোলটাই প্লে করছে ওখানে দে আর শোয়িং দেয়ার এক্সেলেন্স। এবং একটা জিনিস যেটা হয়েছে, বাংলাদেশ ইজ নাও অ্যাট অ্যান ইনফ্লেকশন পয়েন্ট ইন টার্মস অফ ইটস গ্রোথ ট্র্যাজেক্টরি। এতে করে কর্পোরেশনগুলোর কিন্তু সাইজ এমন হয়ে যাচ্ছে যেগুলি কিন্তু গ্লোবালি চোখে পড়ছে। সেটাই। আমাদের ইকোনমি has been sustained its growth at 6% over the last decade, and it has just breached 7% growth trajectory. এতে করে কিন্তু আমাদের যে বাংলাদেশের ইকোনমিক ফান্ডামেন্টাল, ইফ ইউ লুক এট প্রাইভেট সেক্টর, পাবলিক সেক্টর, বোথ কিন্তু একসাথে কাজ করছে। এবং এখানে আমরা যেটা দেখতে পেরেছি ফ্রম মাই এক্সপিরিয়েন্স অফ 26 years ইন ব্যাংকিং, যেখানে বিভিন্ন জায়গায় কিন্তু IBA স্টুডেন্টরা ছড়িয়ে ছিটিয়ে আছে এবং তারা তাদের নিজ জায়গা থেকে কন্ট্রিবিউশন করে যাচ্ছে। আবরার ভাইয়ের সাথে লিঙ্ক করে একটা প্রশ্ন করতে চাই, সেটা হলো যে উনি বলছেন যে ছড়িয়ে ছিটিয়ে আছে সারা বিশ্বে আমাদের IBA গ্র্যাজরা, এবং তারা তাদের স্ব ক্ষেত্রে একটা জায়গা তৈরি করে নিয়েছে। কিন্তু আমরা কি IBA এর ব্র্যান্ডিং কি সেভাবে করতে পেরেছি? আপনার কি মনে হয়? কারণ আপনি তো অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাথে খুবই অ্যাক্টিভভাবে জড়িত, তো এই জায়গাটাতে আর কি করা যেতে পারে? কারণ আম শিওর দ্যাট there are people watching who would actually want to know যে কি হচ্ছে সামনে, আর কি করা যেতে পারে IBA কে নিয়ে। না, বেসিক্যালি এখানটায় when you talk about branding, বাংলাদেশে মোটামুটি কিন্তু কিছুটা হয়েছে, কারণ তা না হলে তো সব জায়গায় ডিমান্ডটা থাকতো না। বাট when you talk about outside বাংলাদেশ, এখন পর্যন্ত তেমন কিছু হয়নি। সেটাই। অ্যান্ড it's a very good question, and you will be happy to know যে গত সপ্তাহে we had a meeting with IBA faculty members including the director. ওখানে they are also working. So আমরা গত পরশুদিনই we made a decision যে এখন থেকে alumni association এবং IBA faculty আমরা বছরে কয়েকবার মিট করব, স্পেসিফিক ডেটস, অ্যান্ড উইল হ্যাভ আ অ্যানুয়াল প্রোগ্রাম অ্যাজ ওয়েল। এটা করে আমরা এই জিনিসগুলো নিয়ে, যে ব্র্যান্ডিং কীভাবে করা যায় আর কী কী করার আছে, এটা নিয়ে আলোচনা করব। কাজে আমার মনে হয় সো ফার বাংলাদেশে কিছুটা হয়েছে, ইটস অটোমেটিক, ইট ওয়াজ অ্যাকচুয়ালি তেমন কোনো চয়েস নেই, ছিল না দেখেই হয়তোবা হয়ে গেছে। আমরা যে খুব কিছু করেছি তা না, এটা অটো হয়ে এসছে, বাট বাইরে এবং বাংলাদেশে দুই জায়গায় এখনও করার অনেক কিছু আছে। When we talk about brand, IBA as a brand, we need reasons to believe. তার মানে হচ্ছে আমাদের যারা ব্রিগেড ওখানে কাজ করছে, আমাদের কর্মক্ষেত্রে যারা আছে সবাই, তাদেরকে নিয়ে আমরা
অনেক গর্বিত, কারণ তারা একটা জায়গা তৈরি করে নিয়েছে, যেমন আপনি, পাপন ভাই এবং আরও অনেকে আছে, এবং নট জাস্ট অ্যাজ আ বাংলাদেশি বাট অ্যাজ আ বিজনেস লিডার গ্লোবালি। সো ডিফারেন্ট মার্কেটে আপনাদের একটা এক্সপোজার সবসময় ছিল কাজ করবার, তো সেইখান থেকে এবং লোকাল মার্কেট কনটেক্সটে কী তফাৎটা দেখেছেন এবং অ্যাকচুয়ালি হোয়াট অ্যাকচুয়ালি অ্যাসপায়ার্ড ইউ টু ডু মোর, সেটা যদি আমাদের সাথে একটু শেয়ার করেন। না, বেসিক্যালি যেটা হয়, আমি যেটা আগে বলেছিলাম যে আমাদের কান্ট্রির গ্রোথের সাথে সাথে অর্গানাইজেশনগুলো বড় হচ্ছে, এবং আইবিএ গ্র্যাজুয়েট যখন একজন বের হয় তখন যেটাই করুক, এন্টারপ্রেনার হোক বা একটা কোম্পানিতে জব করুক, এন্ট্রি টিকিটটা পেয়ে গেল, তারপরে কিন্তু তাকে নিজেকেই ব্র্যান্ডটা ধরে রাখতে হয়। ব্র্যান্ড অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল, অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল, হোয়াট ইউ স্ট্যান্ড ফর, হোয়াট আর ইউ ডেলিভারিং। এখন যেহেতু আমাদের কনটেক্সটটা একটু ব্রডেন হচ্ছে, আমরা কিন্তু দেখছি তারা বাইরে চলে যাচ্ছে, সেটাই বাইরে যাচ্ছে না, রাখতে পারছি, প্লাস উইদিন দ্য অর্গানাইজেশন মানে মুভ করছে। এবং ফর এক্সাম্পল, ফ্রম স্ট্যান্ডার্ড চার্টার্ড 50 বিজনেস গ্র্যাজুয়েটস আর নাও ওয়ার্কিং গ্লোবালি। তারা কিন্তু আস্তে আস্তে কিন্তু উপরে উঠছে, ওইভাবে কিন্তু একটা ব্র্যান্ড ডেভেলপ করছে। ইফ ইউ লুক এটস এ IIM অফ ইন্ডিয়া, ওইটা একটা কিন্তু ব্র্যান্ড হয়েছে, ইন্টারন্যাশনালি রিকগনাইজ হয়েছে। কিভাবে? ওভার টাইম, যখন ওখানকার গ্র্যাজুয়েটরা গ্লোবাল স্কেলে প্লে করেছে। আমরা এটা দেখছি, এখন শুরু হয়েছে আমাদের দেশের এক্সিকিউটিভসরা কিন্তু গ্লোবালি প্লেসড হচ্ছে এবং ওখানে ভালো করছে, ওখানে ভালো করে একটা লেভেলে পৌঁছাচ্ছে। তা আমরা মনে করি এটা ইটস এ জার্নি, ইট উইল কন্টিনিউ। এবং এখন এই রাইট সময়, যদি আমরা আইবিএতে এডুকেশনটাকে লিঙ্ক করতে পারি উইথ দ্য কারেন্ট চ্যালেঞ্জেস অফ দ্য গ্লোবাল এনভায়রনমেন্ট, তাইলে ইট উইল বি রেলিভেন্ট, এবং তারা যখন ঢুকবে তারা একটা রাইট স্কিল সেট নিয়ে ঢুকবে এবং ক্যান বি ভেরি রেলিভেন্ট পার্ট ইন দ্য গ্লোবাল এরিনা, আমি এটা মনে করি। আবরার ভাই, একটা বিরতির সময় হয়ে গেছে। দর্শক, সময় হয়েছে বিরতির, ফিরছে আবার একটা বিরতির পরে, সঙ্গে থাকুন আমাদের। দর্শক, ফিরে এলাম একটি বিরতির পরে। পাপন ভাই, এখন আপনার কাছে আসছি। ক্রিকেটের কথা বললেই আপনার নামটা চলে আসে। একটা ছোট্ট লিঙ্ক যদি করি, সেটা হলো যে আপনি বলেছিলেন আপনি যখন ঢুকলেন আইবিএতে, আপনার মনে হয়েছে এটা ব্যাপারটা সহজ নয় এবং আইবিএ ইজ এ ডিফারেন্ট প্লেস। কোন স্কিল সেট যেটা আমরা সাধারণত আইবিএতে থাকাকালীন সময় শিখে থাকি, কিছু নিজে শিখি, কিছু পড়ে শিখি, কিছু চারপাশ থেকে শিখি, যেটা আপনাকে খুব ইন্সপায়ার করেছিল, এফেক্ট করেছিল, যেটা আপনি পরবর্তীকালে আপনি ক্রিকেটের সাথে সম্পৃক্ত থাকার অবস্থায় সেটা আপনি ইমপ্লিমেন্ট করেছেন বা করছেন? আসলে আইবিএ যে চেঞ্জটা নিয়ে এসছে, এর মধ্যে দু একটা না বললেই না। ফার্স্ট জিনিস হচ্ছে, ওখানে থেকে বের হওয়ার পর একটা জিনিস মনে আছে, আই ক্যান ডু এনিথিং, মানে অসম্ভব বলে কিছু মনে হয় না। অ্যান্ড আই স্টার্টেড টু থিঙ্ক বিগ। আইবিএতে কিন্তু ওই আগের মতো চিন্তা, গতানুগতিক চিন্তাধারার মাইন্ডসেটটা চেঞ্জ হয়ে যায় ওখান থেকে বেরোনোর পরে। সো অলওয়েজ সামথিং, কিছু একটা ভালো করা, কিছু বড় করা, এরকম চিন্তা। সো ওই সাহসটা একটা পেয়েছে আইবিএর থেকে। এবং ইটস সো ডিফারেন্ট, যে বললাম কেমন, আই ওয়াজ প্রবাবলি দ্য ফার্স্ট নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড একটা লোক ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে জয়েন করি, লাইক বেক্সিমকো ফার্মা অ্যাজ অ্যান অফিসার অ্যান্ড বিকেম দ্য ম্যানেজিং ডিরেক্টর। আমি কিন্তু সাধারণত ওখানে সবসময় ফার্মাসিস্ট ডোমিনেটেড এরিয়া, তো ওখানটা এটা কিন্তু অস্বাভাবিক একটা চ্যালেঞ্জ ছিল। সেম ক্রিকেটে এসে যে জিনিসটা হয়েছে আসলে আইবিএর থেকে, আমি বলবো আমার কাছে মনে হচ্ছে যে ওখানে বেশি যে জিনিসটা আমাকে হেল্প করেছে, একটা তো লিডারশিপ বলেন, প্রফেশনালিজম, আর আমাদেরকে যেই ডিসিপ্লিনের মধ্যে দিয়ে চলতে হয়েছে আইবিএতে, দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট আই ট্রাই টু ডু। আমি ক্রিকেট টিমে এসে কিছুই করিনি, শুধু ফার্স্ট থিং করেছি ডিসিপ্লিন, wanted to ensure যে সবাই ডিসিপ্লিন অ্যান্ড প্রফেশনালি বিহেভ করে, প্লেয়ার বলেন, কোচ বলেন, স্টাফ বলেন। আমার মনে এই জিনিসটা হ্যাজ হেল্পড আ লট। আর সাথে সাথে আরেকটা জিনিস, যে ভালো খেলে সেই দলে চান্স পাবে। আগে কে ভালো খেলেছে দ্যাটস নট সো, যার জন্য নতুন ইয়াং জেনারেশনের নতুন ছেলে ঢোকানো, এইটা আগে কখনো এরকম হয়নি। যে আপনি যদি লাস্ট 3 বছরে দেখেন, এত ছেলে এসছে, মুস্তাফিজ বলেন, মিরাজ বলেন, এই সমস্ত ছেলেকে বাইরের থেকে ইয়াং ছেলেগুলোকে ধরে নিয়ে আসা, সৌম্য সরকার, সাব্বির, ওর হোয়াট এভার, তাসকিন, এই নতুন ইনপুট, কন্টিনিউয়াস ফ্লোটা ঠিক রাখা এবং চেইনটা ঠিক রাখা।
আমার মনে হয় ইট হ্যাজ হেল্প যে আমাদের কাছে এখন উই হ্যাভ লট অফ অপশনস হতে পারে ওরা এখনই গিয়ে খুব ভালো করবে না ইন্টারন্যাশনালি বাট উই হ্যাভ লট অফ স্কিলস অ্যান্ড প্লেয়ার আছে যারা ভবিষ্যতে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারে Abrar bhai, when we talk about education, we also indicate the standard of education. Private এবং সরকারি প্রতিষ্ঠানের যে এডুকেশনের মান আপনার কি মনে হয় এটা আমরা মেনটেন করতে পারছি বা পেরেছি? কারণ ওয়ার্কফোর্সে যখন আমরা দেখছি তখন কিন্তু প্রায় মানে আমরা কিন্তু একটা মোটামুটি একটা ইয়ের মধ্যে পড়ে যাই যে ভালো ওরকমভাবে কিন্তু অনেক সময় আমরা একটা চ্যালেঞ্জ ফেস করি যে সেরকম লোক পাচ্ছি না, কিন্তু আছে কিন্তু সংখ্যায় অনেক। সো সেই জায়গাটাতে আপনি কি বলবেন? হোয়াটস ইউর ওপিনিয়ন অন দিস? অ্যাকচুয়ালি যেটা হয় আমাদের কিন্তু ট্যালেন্ট আছে বাংলাদেশে। আমাদের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের এক্সাম্পলে যদি দিই 2200 পিপল 99.99% বাংলাদেশি এবং ইজ ওয়ান অফ দ্য বেস্ট অপারেশনস অফ দ্য ব্যাংক গ্লোবালি। আমরা কিন্তু বাংলাদেশি দিয়ে চলছি। তা আমি যেটা মনে করি গ্রুমিং ইজ ইম্পর্টেন্ট এবং এডুকেশন যেটা দেওয়া হচ্ছে সেটা কি সমসাময়িক কিনা। আমরা যদি এখন যেমন অনেক সুযোগ আছে, আমাদের সময় কিন্তু আমাদের রেফারেন্স মেটেরিয়ালস লাইব্রেরি থেকে বিভিন্ন জায়গায় খুঁজে বের করতে হতো। এখন দ্য ওয়ার্ল্ড ইজ ইন ইউর ফিঙ্গার টিপস। এই কারণে আমরা যেটা একটা গ্যাপ দেখি যখন আমরা নতুন কাউকে রিক্রুট করছি বা ইন্টারঅ্যাক্ট করছি নতুন ইয়াং ট্যালেন্টদের সাথে, তাদের কানেক্টিভিটি বিটুইন দ্য রিয়েল লাইফ অ্যান্ড একাডেমিক লাইফ একটু গ্যাপ আছে। তা আমরা যখন একটু ইউনিভার্সিটি বা প্রফেসরদের সাথে ইন্টারঅ্যাক্ট করি তখন we try to contribute by saying that how do you connect the real world with the academic world. তাইলেই কিন্তু you will be having the right grooming of people. ট্যালেন্ট যেহেতু আছে তাদের একটা ট্রেনিং দরকার, তাদের রাইট এক্সপোজার দরকার, সব মেটেরিয়ালসও কিন্তু আছে। এখন পৃথিবী চলছে কিন্তু বিদ্যুৎ গতিতে। I mean every day it's changing. So আমি একটা যেটা গ্যাপ দেখি যে আমাদের ইয়াং স্টুডেন্টরা ওরা পারিপার্শ্বিক পৃথিবীর খবর ওইভাবে রাখে না, যদিও এই সুযোগটা আছে। গ্রুমিং ইজ অলসো অ্যান ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি। রাইট, ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি টু গাইডেন্স দরকার। তাহলে কিন্তু এই ট্যালেন্টগুলিকে হারনেস করা যায়। তা আমি মনে করি যেটা ইন আ নাটশেল উই হ্যাভ ফ্যান্টাস্টিক ট্যালেন্ট ইন দ্য কান্ট্রি। একটু আমাদের একাডেমিক ওয়ার্ল্ডকে প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ডের সাথে একটু ম্যাচ ব্রিজিং করে রাইট কারিকুলাম ডেভেলপ করতে পারলে এবং একটু যদি গ্রুমিং করা যায় অ্যাট দেয়ার গ্রোথ স্টেজ, তাহলে কিন্তু we have a fantastic future. পাপন ভাই, আপনি তো আইবি অ্যালামনাইয়ের সাথে অনেক অ্যাক্টিভলি ইনভলভড। এখন যখন ফিরে যান কেমন লাগে? এটা সম্পূর্ণ একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। আসলে অনেকদিন পরে আইবিএতে যাচ্ছি। আমাদের সময় যেটা ছিল তখন কিন্তু আমরা অসম্ভব টিচারদেরকে ভয় পেতাম। আমাদের কোনো টিচারের সাথে যদি করিডোরে দেখা হতো পারলে আমরা পালাতাম, এরকম অবস্থা ছিল। সো আমরা টিচারদেরকে খুব ভয় পেতাম আইবিএতে। অ্যান্ড সো আমি এখন যখন যাই দেখি করিডোর ভর্তি, মাঝখানে টিচাররাও আছেন, ইভেন ডাইরেক্টরও যাচ্ছেন, মানে একটু একটু ডিফারেন্ট। ইটস নট যে আমাদের সময়। তো আমি সেটা দুষ্টামি করে ওদেরকে বলছিলাম যে আমরা যে আগে এত ভয় পেতাম এখন তো দেখি তোমরা ভয় পাও না। এই গত সপ্তাহে ওদেরকে বলছিলাম। তাই না? আমার মনে হয় ভয় এবং শ্রদ্ধা দুটোই কাজ করতো। কারণ একটা কথা বলে না, ওয়ান্স আ টিচার অলওয়েজ আ টিচার। সো আমার মনে হয় সেই জায়গাটাতেই আছে। আমি দুজনের কাছে অ্যাকচুয়ালি একটা কমন প্রশ্ন করতে চাই। আমরা আমাদের পাশের দেশেও দেখি যে লোকাল কংগ্লোমারেটস অনেক প্রমিনেন্ট, তাদের নিজস্ব একটা বাজার আছে, একটা চাহিদা তৈরি করে নিয়েছে এবং তাদের অফকোর্স একটা নিজস্ব জায়গা তৈরি করে নিয়েছে অ্যান্ড দে আর লিডিং ইন দি মার্কেট। যেমন টাটা, বিড়লা, আম্বানি, যা অনেক বড় বড় নাম চলে আসে। বাংলাদেশে লোকাল কংগ্লোমারেটস আছে, কিন্তু সেটা কি আরও সংখ্যায় মানে বেশি থাকতে পারতো না আমাদের জন্য? আপনার কি মনে হয়? আমি প্রথমে আবরার ভাইয়ের কাছে আসছি, তারপর ফিরে যাব পাপন ভাইয়ের কাছে। আসলে হচ্ছে, ইফ আই ইন আ নাটশেল সে, এটা এখন হচ্ছে। এটা কিন্তু ডিপেন্ড করে ইকোনমির সাইজের উপরে। হ্যাঁ, ইফ ইউ লুক এট ইন্ডিয়া, ওখানে পপুলেশন এবং তাদের ইকোনমি, এবং এটা অনেক লঙ্গার হিস্ট্রি, ওদের এন্টারপ্রেনারশিপ হিস্ট্রি কিন্তু অনেক লং। ওই হিসাবে আমাদের কিন্তু হিস্ট্রিটা এত লং না। তো আমি মনে করি আমাদের তবুও আমাদের এখন কিন্তু $1 বিলিয়ন কোম্পানি অনেকগুলো হয়ে গেছে। সেটাই, অনেকগুলো হয়ে গেছে এবং তারা কিন্তু চাচ্ছে গ্লোবাল স্কেলে প্লে করতে। তো আমি মনে করি ওই দিন এসে গেছে যখন আমাদের বাংলাদেশেও ওই সাইজের কোম্পানি
হ্যাঁ, টাটা বিড়লা সাইজের না হলেও ইন দ্য কনটেক্সট অফ এন ইমার্জিং ইকোনমি যে সাইজ ইজ রেসপেক্টেবল এবং ইন্টারেস্টিং ফর দ্য ওয়ার্ল্ড টু লুক অ্যাট, ওই ধরনের অবস্থায় কিন্তু চলে যাচ্ছি আমরা। তা আমরা মনে করি এখানে বিজনেস গ্র্যাজুয়েটস অ্যাজ ওয়েল অ্যাজ এন্টারপ্রেনার্স একসাথে কাজ করে কিন্তু বাংলাদেশকে কিন্তু অনেক দূর আগে নিয়ে যেতে পারে। আমি যদি একটা এক্সাম্পল দিই, ইভেন 10 ইয়ার্স আগেও কিন্তু কোনো পাওয়ার কোম্পানি ছিল না বাংলাদেশি ওন্ড। আজকে কিন্তু 40% পাওয়ার ইজ জেনারেটেড বাই লোকাল এন্টারপ্রেনার্স। আমাদের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি টপ 10 এর মধ্যে 7টাই কিন্তু আমাদের বাংলাদেশি। এফএমসিজি কোম্পানি তারাও কিন্তু এখন টপ এন্ডে কিন্তু বাংলাদেশি চলে যাচ্ছে। সেটাই, তো তারা যতই গ্লোবাল স্ট্যান্ডার্ড এমব্রেস করছে ততই কিন্তু সাস্টেনেবল হচ্ছে। সেটাই। So is sustainability is important. Corporate sustainability, corporate history has to be long term. It cannot be a few years. So ওইটার জন্য কিন্তু ব্রিক বাই ব্রিক কাজ করে যেতে হয়। তা আমরা এখন যেটা দেখছি অ্যাজ এ ব্যাংকার, আমরা খুব ক্লোজলি কাজ করি কর্পোরেটদের সাথে, বি ইট লোকাল কর্পোরেট আর মাল্টিন্যাশনাল। আমরা কিন্তু প্রোগ্রেসিভলি ওদিকে আগাচ্ছি। তো আমি খুবই আশাবাদী। পাপন ভাই, আপনার কাছে আসছি, এই ব্যাপারে আপনি কি বলবেন? প্রথম প্রশ্ন হচ্ছে যে টাটা বিড়লা এই ধরনের কোম্পানির সাথে যখন তুলনা করছেন, কংগ্লোমারেট, হোয়াট ইজ দ্য ডেফিনেশন, হাউ ইউ আর ডিফাইনিং ইট? যদি ডাইভার্সিফাইড অ্যাক্টিভিটিস হয়, এখন কিন্তু উই হ্যাভ লট অফ কোম্পানিজ কর্পোরেট কালচার অনুযায়ী। ইউ ক্যান নেম বসুন্ধরা বলেন, স্কোয়ার বলেন, বেক্সিমকো বলেন, র্যাঙ্কস বলেন, মানে এরকম নাম বলে শেষ করা যাবে না, who are involved in diversified activities. The only difference যে জিনিসটা মানুষের কাছে খটকা লাগে is the size. ওরা এত বড়, একটা জিনিস ভুললে হবে না যে ইন্ডিয়ান ইকোনমি ইজ 10 টাইমস বিগার দ্যান আস, সো এমনিই তো 10 টাইমস বিগার হওয়ার কথা ওদের। তো সেদিকটা আমি বলবো কর্পোরেট কালচার ইজ অলরেডি দেয়ার অ্যান্ড আইবিএ হ্যাজ প্লেড অ্যান ইম্পর্টেন্ট রোল ইন দ্যাট, এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। অ্যান্ড অনেক কর্পোরেট হাউসেস হচ্ছে এবং সামনেও হবে। সেটাই। আসলে আমরা যখন প্রোগ্রাম নিয়ে আলাপ করছিলাম তখন কিছু কারেন্ট স্টুডেন্টস, তারপরে গ্র্যাজুয়েটস এবং অফকোর্স যারা কর্পোরেট ওয়ার্ল্ডে আছে এবং ফ্যাকাল্টিস, সবার সাথে একটু আলাপ আলোচনা করে নিয়েছি আমরা যে তারা আসলে আইবিএ সম্পর্কে কি জানতে চায় এবং কি এক্সপেকটেশন। তো সেটার মোটামুটি সেটাকে ভিত্তি করে আমরা আজকে আমাদের অনুষ্ঠানের আলাপ আলোচনা আসলে সাজিয়েছিলাম। তো আমরা মোটামুটি আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। একটা শেষ প্রশ্ন যদি করি, সেটা হচ্ছে যে তরুণরা আমাদের ভবিষ্যৎ। তো সেই তরুণদের প্রতি অ্যাজ আ ভেরি সাকসেসফুল প্রফেশনাল, হোয়াট উড বি ইউর অ্যাডভাইস, বোথ অফ ইউ? অফ কোর্স, অবশ্যই তরুণরাই আমাদের ভবিষ্যৎ। এবং ইফ ইউ লুক এট দ্য ডেমোগ্রাফি অফ বাংলাদেশ, আমাদের কিন্তু ইয়াং পপুলেশন পোর্শন ইজ ভেরি হাই। তো এটাই আমাদের একটা অপরচুনিটি। কিন্তু এই অপরচুনিটিটাকে হারনেস করা যাবে তখনই যদি তরুণরা ঠিক মতো রেডি হয় ফর দ্য চ্যালেঞ্জেস অফ দ্য ফিউচার। তা আমার একটাই তাদের কাছে মেসেজ এবং রিকোয়েস্ট ইজ টু ইউটিলাইজ দ্য টাইম রাইট নাও টু লার্ন। লার্নিং ইজ সব মোস্ট ক্রিটিক্যাল, কারণ এটা আসলে কেউ চাপিয়ে দিতে পারবে না, এটা নিজের থেকে আসতে হবে। যা রিসোর্সেস আছে ওই রিসোর্সকে কাজে লাগিয়ে লার্নিংটা ইন্টেন্সিফাই করতে হবে, 1 নম্বর। 2 নম্বর, প্যাশন থাকতে হবে লার্নিং, এবং যেটা আমি করছি সেটাতে একটা প্যাশন করতে হবে। এবং লার্নিং এর ব্যাপারে আমি আরেকটু বলতে চাই যে কারো থেকে কিন্তু আমরা লার্ন করতে পারি। ডাইভার্সিটি অফ থিঙ্কিং ইজ ইম্পর্টেন্ট। সো সেটা করে, এবং টু বি কারেন্ট উইথ হোয়াটস হ্যাপেনিং ইন দ্য ওয়ার্ল্ড, ওইটা নিয়ে, এবং লিডারশিপ স্কিল ডেভেলপ করে আগে গেলে আই থিঙ্ক আমাদের ফিউচার ফ্যান্টাস্টিক। এবং যারা এখন পড়ছে তাদের কাছে only message is utilize the time to the best of your ability at this point. পাপন ভাই? ও যেটা বলেছে I fully agree with him, but আমি ওদের কে বলছি না, বাট ওদের সম্পর্কে কিছু বলছি। জি, I am very optimistic about আমাদের নতুন জেনারেশন। ইউ সি, আমার এই কয় বছরের এক্সপিরিয়েন্সে তিনটা জিনিস দেখেছি আমি এদের মধ্যে। প্রথমত, আমাদের যে ইয়াং জেনারেশনটা, এদেরকে আমরা যতটুক ইন্টেলিজেন্ট ভাবি তার চেয়ে অনেক বেশি ইন্টেলিজেন্ট এরা, অ্যান্ড মাচ মোর নলেজেবল। দিস ইজ অ্যাবসলিউটলি, কোনো সন্দেহ নেই। কাজে ছোট ভাবলে চলবে না, আসলে দে আর মাচ মোর নলেজ। নাম্বার 2, অসম্ভব সাহস, কাউকে ভয় পায় না। বিলিভ মি, এই যে আপনারা দেখেন, এই যে মুস্তাফিজ বলেন, মিরাজ বলেন,
এগুলোকে দেখলেই বলবেন নতুন ছেলেগুলো সাব্বির বলেন যারা খেলছে এখন, এদের কিন্তু অসম্ভব সাহস। এই একটা জিনিস ইজ ভেরি মাই থার্ড, অসম্ভব দেশপ্রেম, দে লাভ দিস কান্ট্রি। কাজে এদেরকে নিয়ে বিরাট ভবিষ্যৎ, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং ওদেরকে নিয়ে একমাত্র তারাই পারবে বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে। অ্যান্ড আই এম ভেরি ভেরি হোপফুল অ্যাবাউট দ্যাম। পাপন ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আবরার ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং আস টুডে। আজ আমাদের আয়োজন এই পর্যন্তই। দর্শক, সময় শেষ, আজ এই পর্যন্তই। আইবি আমাদের গর্ব, আইবি আমাদের অহংকার। আমাদের সাথে থাকবার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাইকে আবারও অনেক শুভেচ্ছা।